না, কিংবা তাদের মনোজগতে কেন আমরা আপনার ওই জিনিসটা দিতে পারছি না যে দুর্নীতিকে না বলুন, দুর্নীতি থেকে বিরত থাকুন, কিংবা একটি গণজাগরণ দুর্নীতির বিরুদ্ধে আমরা তৈরি করতে পারছি না? না, ধন্যবাদ। প্রথমত এই দুর্নীতির ফলে যে সমাজ ব্যবস্থায় আজকের যে সংকট বা যে অবস্থা তৈরি হচ্ছে, এটার মানে প্রথম যাদের উপর এটার ফল এসে পড়ছে বা এটার যে একটা সমস্যা হিসেবে দাঁড়াচ্ছে, সেটা কিন্তু তরুণদের এবং ভবিষ্যৎ প্রজন্মের, যারা সামনের দেশে বড় হবে, দেশ চালাবে বা ভবিষ্যতে বিভিন্ন জায়গায় কাজ করবে, নেতৃত্ব দেবে। সুতরাং তারা কিন্তু সাফারার, তরুণরাই। কিন্তু আপনি দেখবেন যে দুর্নীতিকে সবসময় নানাভাবে, নানান রকম ভাবে পাশে ফেলে সমাজকে সামনে এগিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে। দুর্নীতির বিষয়ে কথা বলতে গেলেই সে আলাপকে দূরে সরানোর চেষ্টা করা হয়েছে। যেমন আমাদের সাবেক দুদকের চেয়ারম্যান সাহেবও বললেন যে দুদকে তাদের যে দুর্নীতির যে সংজ্ঞা, সেখানেই কিন্তু একটা সমস্যা তৈরি হয়ে আছে। যেমন ধরেন, এই যে প্রশ্ন ফাঁস করে শিক্ষার্থীদের ধরেন ভবিষ্যৎ ধ্বংস করা হচ্ছে, বা একজন ছাত্র বা একজন তরুণ সে চাকরি দিতে যাচ্ছে, চাকরি পেতে গেলে তাকে ঘুষ দিতে হচ্ছে। এটা আদতে তার যোগ্যতার মাপকাঠি অন্যভাবে, হ্যাঁ, অন্যদিকে যাচাই করা হচ্ছে। এটা আদতে দুর্নীতি দমন কমিশনে এটা দুর্নীতি হিসেবে নির্ধারিত কিনা আমার জানা নেই, হয়তো না, যেভাবে বললেন এটা বোধহয় দুর্নীতি। সুতরাং এই যে ব্যাপারটা, তার মানে হচ্ছে যে দুর্নীতির সামগ্রিক যে সংজ্ঞায়ন, সেটাতেও একটা সমস্যা আছে। তো আজকে যে বলা হচ্ছে যে সবসময় দেখবেন একটা কম্পিটিশন, আপনি শুরুতেই বললেন যে দুর্নীতির যে মাপকাঠি বা যে গ্লোবাল র্যাঙ্কিং, সেখানে আমরা কিছু ধাপ পিছিয়ে গেছি। আমরা 1 নম্বরে ছিলাম, সেখান থেকে পিছিয়ে গেছি। দেখেন, ওই জরিপটাও যদি আমরা দেখি, সেখানে কিন্তু খুব পরিষ্কারভাবে যে আমাদের পেছানোর কৃতিত্ব কিন্তু এমন না যে আমাদের এখানে কম দুর্নীতি হয়েছে, বরং আমাদের চেয়ে আরো কিছু দেশ আরো বেশি দুর্নীতি করায় তারা আমাদের চেয়ে সামনে চলে গেছে। এই কারণে আমরা পিছিয়ে গেছি। কিন্তু এখানের যে দুর্নীতির মাত্রা, সেটা কিন্তু আরো বেড়ে গেছে সমাজে। যদি এখন আমরা বলি যে আমার মনে হয় দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানও বলতে পারবেন না যে এমন কোন সেক্টর আছে যেটা দুর্নীতি মুক্ত। একদম ধরেন শিক্ষা থেকে শুরু করে, আপনি বললেন চাকরি পাবার কথা বা প্রমোশনের কথা বা কিংবা ধরেন কে ভর্তি হতে পারবে সেই কথা, কিন্তু তার আগে যদি আপনি যান, একদম প্রাথমিক বিদ্যালয়ের যে পরীক্ষা পিএসসি, সেটার প্রশ্ন পর্যন্ত ফাঁস হচ্ছে। সুতরাং যেখানে পিএসসি থেকে একটা শিক্ষার্থীকে প্রশ্ন ফাঁস এর সম্মুখীন হতে হচ্ছে, জেএসসি পরীক্ষায় প্রশ্ন ফাঁস হচ্ছে, এসএসসি, এইচএসসি, এরপর ভর্তি হতে গেলে মেডিকেলের ভর্তি পরীক্ষায় কয়েকদিন আগে প্রশ্ন ফাঁস নিয়ে আপনার এখানে আলাপ করলাম। তারপর চাকরি করতে গেলে, চাকরির পরীক্ষা দিতে গেলে সেখানে প্রশ্ন ফাঁসের ব্যাপারটা কিন্তু প্রমাণিত, অনেকভাবে প্রমাণ করা গেলেও নীতি নির্ধারকটা বলছে যে না, ওখানে কিছু হয়নি। না, এটা তো বরাবরই যে কোনো বিষয় আসলেই দেখেন যে একদম ওই যে গাইবান্ধার শিশুকে গুলিবিদ্ধ করা থেকে শুরু করে বা ওই যে রাজন হত্যা থেকে শুরু করে, যখনই এটা কোনো বিষয় সামনে আসছে, তখন কিন্তু তারা একদমই সেটা বলছেন যে না, এরকম কোনো কিছু ঘটেনি। ওই সৌরভকে যখন গুলি করা হলো গাইবান্ধায়, তো যখন এটা প্রথমে বলা হলো, বললো যে না, এটা এমপি গুলি করে নাই, এটা কিছু হয় নাই, ওটা ধামাচাপা দেওয়ার একটা চেষ্টা করা হলো। তারপর না যখন জনগণ সেটা প্রতিবাদ করলো বা একটা সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্নভাবে এটার প্রতিবাদ হলো, তখন সেটা সামনে আসলো। সুতরাং এই প্রশ্ন ফাঁসের ক্ষেত্রেও কিন্তু আপনি দেখেছেন যে যেখানে একদম তথ্য প্রমাণ দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম, টেলিভিশন, এমনকি যারা ছাত্র শিক্ষার্থী, তারা একদম প্রমাণ দিচ্ছেন টেকনোলজি ব্যবহার করে, অথচ সেটাকে কিন্তু ডিনাই করা হলো এবং এখন পর্যন্ত কিন্তু তাই করা হয়েছে। সুতরাং আমার কাছে মনে হয় যে এই যে একটা ডিনাই, তারপর ধরেন এই দুর্নীতিকে একটা প্রাতিষ্ঠানিকীকরণ, অর্থাৎ রাষ্ট্রীয় স্বীকৃতি, নানাভাবে প্রশাসনিক স্বীকৃতি, একটা দুর্নীতি হলে যখন দুর্নীতি হবার পর আপনি এটাকে ধামাচাপা দিতে চাচ্ছেন, তখন কিন্তু আপনি আরেকটা এই দুর্নীতিটা আরো যাতে বেশি হয় সেটার পথ কিন্তু খুলে যাচ্ছে এবং সেটাকে আপনি আরো পৃষ্ঠপোষকতা করলেন। এটা করবার ফলে এখন এমন একটা অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে যে এখানে দুর্নীতির বাইরে আসলে কোনো কিছু চিন্তা করাই সম্ভব না। একজন শিক্ষার্থী ধরেন সে গ্রাজুয়েশন করছে ঢাকা ইউনিভার্সিটি থেকে, সে কোনো পয়সা খরচ না করে ঘুষ দিয়ে চাকরি পাবে, ঘুষ ছাড়া চাকরি পাবে, এটা চিন্তা করলেই হয়তো সমাজ তাকে হয় পাগল ভাববে, না হলে ভাবছে যে এটা একদম বোকার স্বর্গে বাস করছে। ইমরান সরকার, আপনি বলছেন যে তরুণরাই এটার সবচেয়ে বেশি ভুক্তভোগী, আপনি বললেন তো মাত্র। তাহলে তরুণদের কাছ থেকে কিংবা তরুণদের পক্ষ থেকে কোনো প্রতিরোধ কিংবা প্রতিবাদ গড়ে উঠছে না কেন? না, একদম প্রতিবাদ হচ্ছে না তা না, কিন্তু ধরেন প্রতিবাদ, এটা কিন্তু একটা ভয়ঙ্কর ব্যাপার। এই যে যেটা আলোচনায় এসছে যে দুর্নীতিটাই যেন একটা আপনার নর্মাল ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে এবং
ওই এই যে আপনার পিএসসির স্টুডেন্টরা যদি ওই তখন থেকে প্রশ্ন ফাঁসের ঘটনার সাথে অভ্যস্ত হতে থাকে, তাহলে তো মনে করবে এটাই স্বাভাবিক। না, এমন ভাবে এটাকে ধরেন একটা মানে সিস্টেমের অন্তর্ভুক্ত করা হচ্ছে, প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হচ্ছে, এটা তো ভয়ঙ্কর মানে সেই জায়গা থেকে ধরেন আসলে মানে এখন শিক্ষার্থীদের যে ধরেন প্রতিবাদ করবার, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবার যে একটা ভেতরের শক্তি, সেই শক্তিটাকেই তো ধীরে ধীরে যখন দুর্নীতিকে যখন প্রাতিষ্ঠানিকীকরণ করা হচ্ছে, যখন পৃষ্ঠপোষকতা দেওয়া হচ্ছে, একই সাথে কিন্তু যারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলবে তাদেরও কিন্তু কোমর ভেঙে দেওয়া হয়েছে। এবং এটা কিন্তু একদম একই সাথে কিন্তু বেড়েছে, যত দুর্নীতি বেড়েছে তত মানুষের প্রতিবাদের যে কথা বলবার যে অধিকার সেগুলোকে স্তীমিত করা হয়েছে। তরুণদের মধ্যে মানে নানান ধরনের কিছু ঢুকিয়ে, ক্যাডারবাজি, তারপর মাদক, নানান কিছু ঢুকিয়ে এই প্রতিবাদী মানুষদেরকে কিন্তু স্তব্ধ করে দেওয়ার চেষ্টা হয়েছে। সুতরাং দুর্নীতি ধরেন কোথায় হয়? দুর্নীতি মানেই কিন্তু দুর্নীতির সাথে ক্ষমতার একটা সম্পর্ক আছে। ক্ষমতা মানেই সরকার, রাজনৈতিক দল বা আমলাতন্ত্র, প্রশাসন, এগুলোর একটা সম্পৃক্ততা আছে। সুতরাং এই যে দুর্নীতির ধরেন ক্ষমতার সাথে যে সম্পর্ক, এই ক্ষমতার আশেপাশে যারা থাকছে তারা দেখা যায় একদম সরাসরি সেই দুর্নীতির সাথে তারা জড়িয়ে পড়ছে। সুতরাং তরুণদেরকে বা শিক্ষার্থীদেরকে, যাদেরকে অন্যায়ের বিরুদ্ধে কথা বলবার কথা, ধরেন আজকে একটা দুর্নীতি হচ্ছে যে আমরা বলতে পারি যে হ্যাঁ সরকারের ভেতরের দুর্নীতি, এর বাইরেও দুর্নীতি আছে, যে সরকারই শুধু দুর্নীতি করছে এমন না। আবার ধরেন যারা দুর্নীতি হচ্ছে সমাজের একদম ভেতরে এভাবে রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ঢুকে গিয়ে পচে যাচ্ছে, তারপরেও আমরা যারা ধরেন কথা বলছি না, এটাও কিন্তু একটা দুর্নীতি। অর্থাৎ এই যে দুর্নীতি দমনের কথা বলা হলো, যে নানান ধরনের অভিযোগ আসবার পর যদি এই অপরাধীদের বিরুদ্ধে বা এই দুর্নীতিবাজদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া না হয়, এটাও কি একটা দুর্নীতি নয়? এটা তো ইচ্ছাকৃতভাবেও হতে পারে যে কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। এখন পর্যন্ত আপনি যদি দেখেন, যেটা স্যার বললেন যে এখন পর্যন্ত কিন্তু আমাদের সামনে এমন কোন দৃষ্টান্ত নেই যে কোন দুর্নীতিবাদের বিচার হয়েছে। বরং দুর্নীতির অভিযোগ উঠেছে, আপনি যেটা বললেন যে ওই যে মানে ওয়াশিং মেশিনের মতো, বরং অভিযোগ ওঠার পর দুর্নীতি দমন সেটা ওয়াশিং মেশিনে ঢুকিয়ে তাকে পরিষ্কার করে বের করেছে, এই নজির আমাদের কাছে। একটা বিচারের কথা যেটা সবসময় বলা হয় যে এরশাদের কথা, সাবেক রাষ্ট্রপতি, যেটা স্যারও বলেছেন, দুদকের সাবেক চেয়ারম্যান, সেটাও কিন্তু দেখেন যে দুর্নীতি দমন বা কারো বিরুদ্ধে ব্যবস্থা নিতে চাইলে করা যে সম্ভব, এটার দৃষ্টান্ত কিন্তু এরশাদ। এবং সেটার জন্য দরকার হচ্ছে রাজনৈতিক সদিচ্ছা এবং ঐক্যমত্য। শুধুমাত্র আমার মনে হয় বাংলাদেশের রাজনীতিবিদরা একটা বিষয়ে ঐক্যমত্য আসতে পেরেছিলেন, যে এরশাদের দুর্নীতির বিচার করবে না, এই কারণে বিচারটি হয়েছে। জি, ধন্যবাদ জনাব আকরাম মোজাম্মেল হক। এইমাত্র ইমরান সরকার যেটা বললেন যে আসলে দুর্নীতি দূর করার জন্য রাজনৈতিক এবং সরকারের সদিচ্ছার একটা বড় প্রয়োজন, এবং ঐকমত্য। আপনি ঐকমত্য তো অবশ্যই। এটা তো মানে এটা বর্তমান রাজনীতিতে আসলে কতটুকু রয়েছে? তার তো গুরুতর অভাব নিঃসন্দেহে আছে। কারণ সদিচ্ছাটা মুশকিল হলো যে সরকার অর্থ আমরা মনে করি প্রথমে ধরে নিয়েছে, ধরেন মন্ত্রী ধরলেন বা এমপি ধরলেন, সরকার কিন্তু সবকিছু মিলে এই যে বিচার বিভাগ, শোনা যায় বিভিন্ন এখানে গেলে যে আপনি কি রায় চান, কি রায় চান, এই রায় হলে এই করতে হবে, এই রায় হলে এই করতে হবে, এই সমস্ত কথা শুনি আর কি। এই চাকরির বেলাও এগুলো শুনি। সব সময় তো আর মিথ্যা হতে পারে, কিছুটা তো হতে পারে। কাজেই এগুলো খতিয়ে দেখার তাদের দায়িত্ব। এটা কিন্তু ইনকোয়ারি কোনো মন্ত্রী এমপি করে না, দোষটা তাদের গায়ে যায়। কিন্তু যেমন কাঁঠাল খাইয়া মানে এইটা কাঁঠালের আঠাটা এটা যেমন রাজনীতিবিদদের গায়ে থাকে, সে যে দলেরই হোক। তাহলে এটা এগুলো দেখবে কি? একটু দেখবে। আজকে যদি একটু হিসাব নেন, এই যে আমরা বর্ধিষ্ঠ এলাকায় আছি, গুলশান বা বনানীতে যান, বাড়ি গাড়ির কার কয়টা দেখবেন রাজনীতিবিদদের, আমরা তারা দুধে দোয়া লোক চায় না, তুলনামূলকভাবে তাদের খুবই কম। যারা অন্যান্য কথাবার্তা বলেন, রাষ্ট্র পরিচালনার বিভিন্ন ক্ষেত্রে থাকেন, ওনাদেরই এইগুলো দেখবেন। কারণ আছে, এই যে আমাদের ধরেন সম্মানিত সাবেক দুদকের চেয়ারম্যান মহোদয় যেভাবে তিনি ডিফেন্ড করলেন, করার কিছু থাকে না, আইনের ফাঁক দিয়ে জায়গা করার না থাকে। উনি কি লিখেছেন একদিন
যে এই আইনটা হওয়া দরকার, বা গভর্নমেন্টের কাছে জন্য লোড পাঠাইছেন যে এই আইনের জন্য আমি পারতেছি না, এই আইন করো। আমি জানি না লিখছেন কিনা, ঠিক বলেছে। কিন্তু এসে বা এখানে আমরা প্রত্যেকেই যার যার দায়িত্ব পালনের সময় কিন্তু এই কথা বলি না। দায়িত্ব থাকে না তখন বলি, দায়িত্ব দিলে কতটুকু কি হয় বলা সোজা, করাটা এই সদিচ্ছার অভাব আমাদের মুখে মুখে নাই, কিন্তু কি করলে এইটা বন্ধ হবে সেইটা বোধ হয়, সেই প্রক্রিয়াটা এই জ্ঞানের বোধহয় আমাদের অভাব আছে। কারণ ধরেন একটা প্রাইমারি স্কুলের শিক্ষক নিয়োগে দুর্নীতি হচ্ছে, এটার টাকা কিন্তু প্রধানমন্ত্রীও পায় না, বা আমি একটা দপ্তরের মধ্যে আমার কাছে যাবে না, বা শিক্ষামন্ত্রীর কাছে যাবে না, ওইটা ওই যে বড় ডিজি পর্যন্ত আসবে। যারা খাতা দেখে প্রশ্ন করে ওনারা নাম্বার বাড়ায় দেয়, যারা যেমন নিয়োগে কোনো সরকারি কর্মচারী ছাড়া অন্য কেউ নাই, কোনো মন্ত্রী নাই, কোনো এমপি নাই, কোনো সিভিলিয়ান নাই, সমস্ত কিছু। কিন্তু নিয়োগের ক্ষেত্রে তো প্রচুর মন্ত্রী এমপিদের আপনাদের তদবির এবং আপনাদের সুপারিশ থাকে, মানে সুপারিশ থাকে। সুপারিশ অর্থ এই নয় যে দেও, সুপারিশ তো একটা মানুষ আসতেই পারে, বলতেই পারে। সুপারিশ এটা আমরা তো অনেক চাপের কথা শুনি যে দিতেই হবে, এটা কেউ আনুষ্ঠানিক ভাবে তো বলছে না। তবে আমি অকপটে স্বীকার করব যে দুর্নীতি নিঃসন্দেহে দেশে আছে, এবং যারা করে তারা শাস্তি পায় না। যারা যারা শাস্তি দেওয়ার দায়িত্বে আছে, যেমন দুর্নীতি দমন বিভাগ, এটা আপনারা যে কথা বললেন বড় বড় দুর্নীতিবাজদের ব্যাপারে ওনারা যে তথ্য যখন দেন, ধরুন চেয়ারম্যান সাহেব দোষী নন, অন্যেরা দোষী, এত সব থেকে তাকে মানে যারা বেশি প্রভাবশালী তাদেরকে বাদ দিয়ে দেন, বিচারালয়ে গেল ঠিক তাই। এই কারণেই আমি মনে করি উৎসাহিত হয়, এটা রাজনৈতিক কারণে নয়, এটা প্রশাসন যারা চালায়, যারা বিচার ব্যবস্থা চালায়, যারা দুর্নীতি দমন করার জন্য দায়িত্বপ্রাপ্ত, তাদের শৈথিল্যের কারণে এবং তাদের অযোগ্যতা, অব্যবস্থা এবং তাদের এইটার সাথে জড়িত থাকার কারণে সম্ভব। তবে এখন প্রশ্ন উঠতে পারে যে তাহলে আপনারা যারা সরকার চালান তারা করেন নাকি? এটা স্বাভাবিক, এটা আমি তো আমার দায়িত্ব এড়াতে পারি না। আপনি যে প্রতিষ্ঠানগুলোর কথা বললেন তাদের উপরে আপনার রাজনৈতিক চাপ থাকে কিনা? তারা বলতে পারবে ভালো। রাজনৈতিক চাপ থাকলে তারা করবেন কেন? করবেন না। তারা তো বলছে যে তাদের আনুগত্য থাকবে সংবিধানের প্রতি, দলের প্রতি আনুগত্য রাখার কোনো দরকার নেই। আনুগত্য থাকবে, আবার এগুলো বলা হয়েছে সব স্বাধীন, তাদের আনুগত্য থাকবে সংবিধানের প্রতি। সংবিধান তাদেরকে যে দায়িত্ব দিয়েছে সেটা পালন করবে। আমি বললে উনি আমার কথা শুনতে চাই কেন? নিশ্চয়ই আমার কাছে সে উনি ফেভার চান, আমার কাছ থেকে কোনো সুবিধা চান, সেই জন্য আমার কাছে কথা শুনতে চান। এখানে এটা আসলে যৌথ প্রচেষ্টা। এখন এই ব্যাপারে জনমত সৃষ্টিতে এবং আমাদের সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করা দরকার। এবং এই দুর্নীতির আমরা এখানে সবাই ভালো ভালো কথা বলে যাব, কিন্তু যার যার যখন যে দায়িত্ব আসে সেই দায়িত্ব পালনের সময়, ধরেন একটা রিক্সাওয়ালা যদি বলে আমি দুর্নীতি করি না, এটা তার কোনো বাহাদুরি না, কারণ সে করবো কি, তার ক্যাপাসিটিটা কোথায়? এখন আমি যদি বলি দুর্নীতি করি, যদি প্রমাণ হয় তাহলে হয় হ্যাঁ আমার সুযোগ আছে, আমি করিনি। সুযোগ পাইলে কয়জনে করি না আমরা, এটা দেখা যাবে যে কার কি অ্যাক্টিভিটিস, অ্যাক্টিভিটিস যাচাই করলে বোঝা যাবে। আমরা চেয়ারে থাকা গেলে কতটুকু, চেয়ার ছাড়া হয়ে গেলে তো আবার সুযোগ কমে গেল। আমি মনে করি যে যারা রাষ্ট্রীয় দায়িত্ব পালন করে সেখানে এটা আমাদের একটা কালচারের অংশ হয়ে গেছে, এটা থেকে বেরিয়ে আসতে হবে। বেরিয়ে আসতে হলে নিশ্চয়ই রাজনৈতিক কমিটমেন্ট এবং সোশ্যাল কমিটমেন্ট দুইটাই প্রয়োজন, এবং সেই জন্য আরো সচেতনতা বৃদ্ধি, মানুষকে তার দায়িত্ব পালনে তার পক্ষে থেকে একটা রেজিস্ট্যান্স আসতে হবে। কারণ আমরা মিঠা কথায় খালি ভালো ভালো কথায় দুর্নীতি বন্ধ হবে না।
দুর্নীতি যখন আইনের করে কঠোর ব্যবস্থা কঠোরতা থাকতে হবে, জনমতের একটা কঠোরতা থাকতে হবে। জনমত যেখানে সোচ্চার হয়, দেখেন ওই যে আগের দিন বললো যে এমপি নির্দোষ, আবার পরের দিন গ্রেফতার করে। কেন গ্রেফতার করে? জনমত সোচ্চার হলে। জনমত সোচ্চার হওয়ার একটা প্রশ্ন আছে, মানে চাপ সৃষ্টি না হলে হয় না। আর এইটা ওই ওসি সাহেবের নিশ্চয়ই প্রধানমন্ত্রী বলে দেন নাই, বা জজ সাহেবেরও নিশ্চয়ই প্রধানমন্ত্রী বলে দেন নাই, বা রাষ্ট্রপতি বলে দেন নাই যে জামিন দিয়ে দেন। তো ওনারা দিয়ে বলে যে আমাদের যাওয়ার অধিকার আছে, আমাদের তো বিচারকের হাত তো বড় লম্বা, এই হাত যে কত লম্বা সেটাই আকাশ ছুঁতে পারে। কাজেই এগুলো করে যারা, তাদের কথাটা মানুষের না বলে শুধু খালি সরকার, এবং সরকার বলতে শুধু মন্ত্রী এমপি এগুলোর মধ্যে বুঝায়, বা কিছুটা আমলাদেরকে একটু আসে। তবে জনমতটাই সবচেয়ে বড়, জনগণই পারে এটা বন্ধ করতে। সেই জন্য সেই লিডারশিপের দরকার। আমরা আশা করি জাতীয় সেই লিডারশিপও। আপনার সম্মতি নিয়ে আমি মাননীয় মন্ত্রীকে একটা বিষয় স্মরণ করে দিই। আমাদের একটা পুরনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সেই সম্পর্কের সুবাদে আমি একটা প্রশ্ন আপনার কাছে করতে চাই। আপনি খুব চমৎকারভাবে বলেছেন শুধুমাত্র মন্ত্রীদের দিকে অঙ্গুলি প্রদর্শন করা হয়, সরকারের প্রতি করা হয় ইত্যাদি। ঠিকই, কিন্তু আমরা দেখেছি, এমনও মন্ত্রী দেখেছি যারা দায়িত্বভার গ্রহণ করার পরই তারা তার মন্ত্রণালয়ের দুই একটা বড় বড় দুর্নীতিকে ধরেছেন, ধরে তাকে আইনের মুখোমুখি করেছেন। সেই মন্ত্রণালয়টি আপনার এবং সেই মন্ত্রীটি আপনি মন্ত্রী হওয়ার পরে পরেই ওই জাল মুক্তিযোদ্ধার সার্টিফিকেট দিয়ে কে কে কি করেছিল আপনার মন্ত্রণালয়ের সচিব থেকে শুরু করে, সচিব নাম্বার 1 ম্যান ইন দি মিনিস্ট্রি, তারপরে ওই যে স্বর্ণপদক দেওয়া হয়েছিল তার নামে তামানা কি ঢুকিয়ে দেওয়া হয়েছিল, এটাও আপনি তুলে ধরেছেন। আমার বিনীত প্রশ্ন, কয়েকদিন এগুলা তোলপাড় হলো ঠিকই, যেরকম করে বাংলাদেশে সবকিছুই হয়, তারপরে আস্তে আস্তে থিতিয়ে যায়। সেই সচিবের কেন সাজা হলো না? তাহলে তো অন্য সচিবরা, আমলারা সবাই সতর্ক হয়ে যেত, একটা উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপিত হতো। কেন সেই স্বর্ণর ব্যাপারে যে মন্ত্রী সম্বন্ধে কথা উঠেছিল আপনার পূর্বসূরি মন্ত্রী, তাদের তো কোনো রকমের কোনো কিছুই হলো না। জি, এটাই আমার প্রশ্ন। আপনি যদি এটা সাজা হয় নাই, এটা এখনো সেই পর্যায়ে যায় নাই। আর কতদিন লাগবে? আমিও তো সচিবের বিচার চলছিল, লাগছে 5 বছর ধরে তো শুনানি হয়েছে। তবে এইটা হচ্ছে, আমি এটুকু আশ্বস্ত করতে পারি যে নাথিং উইল গো আনপানিশড, যারা দায়ী। এবং সেখানে যেভাবে বলছেন যে আমার প্রিডিসেসর আছে, তার সম্পৃক্ততা কতটুকু নিশ্চয়ই সেটা খতিয়ে দেখছে, বা অন্য কারোর সম্পৃক্ত কিছু। কারণ মন্ত্রীদের ভূমিকা এখানে খুব গৌণ থাকে, কারণ সিদ্ধান্ত নেওয়ার ভূমিকাটা থাকে যে এইটা তৈরি হবে বা এটা করা হবে। কিন্তু যারা তৈরি করেন, যারা গ্রহণ করেন, সেই উদাহরণটা তো সেই কাজটি কিন্তু করে। যে বললাম কত বড় ভাবমূর্তি নষ্ট হলো, এই আধা মিনিট লাগবে, এই কাজটি কিন্তু করে। প্রথম করে যেমন আমলা হলে মানে ওই ইয়ে আপনার মন্ত্রণালয়, এস্টাবলিশমেন্ট অর্থাৎ জনপ্রশাসন মন্ত্রণালয় আর আদালত, দুইটা জায়গায় আমরা সেগুলো দেওয়া আছে। তা আমরা বিশ্বাস করি যে প্রকৃত যারা দোষী অবশ্যই তাদেরকে। আমার একটা ইয়ে আছে আপনার কাছে মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে। আমি প্রথমেই একটা জায়গায় খুব শক্তভাবে দ্বিমত পোষণ করছি, যেটা তিনি বলেছেন যে সরকারের দুর্নীতির যে বিষয়ে, বা এই যে এত দুর্নীতি, ধরেন এই যে একটা উনি উদাহরণ দিয়েছেন যে একটা নিয়োগ পরীক্ষায় তো মন্ত্রীও থাকেন না বা কোনো এমপিও থাকেন না, থাকেন তো সরকারি আমলারা বা বিভিন্ন স্তরের কর্মকর্তারা। তো তিনি বলেছেন যে এইটার দায়ও দেখা যায় যে মন্ত্রীকেই দেয়া হচ্ছে বা প্রধানমন্ত্রীকেই দেওয়া হচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে যে এখানে প্রথমত আমি দ্বিমত করছি যে এই কারণে যে জনগণের আসলে আমলা বা কে পরীক্ষায় কে বসবে সেটা কিন্তু নির্ধারণ করবার কোনো সুযোগ নেই। বাট জনগণের সুযোগ আছে যে একটা রাজনৈতিক নেতৃত্ব নির্বাচন করবার, যে নেতৃত্ব এই সমাজের এবং রাষ্ট্রের ভেতরের যে দুর্নীতি আছে সেটাকে দমন করবে বা সেটাকে লাগাম টেনে ধরবার জন্য ব্যবস্থা গ্রহণ করবে। এমনকি আপনার সরকার, এই সরকার যখন 2008 সালে নির্বাচনের সময় আপনি জানেন যে ম্যানিফেস্টো দিয়েছিল, সেখানেও কিন্তু খুব পরিষ্কারভাবে দুর্নীতির বিরুদ্ধে শক্ত ব্যবস্থা নেবার কথা বলেছিল। কিন্তু আপনারা কি সেই ব্যবস্থা আদতে নিতে পেরেছেন কিনা প্রথমত? দ্বিতীয়ত হচ্ছে যে আপনারা
আপনারা বলেছিলেন যে আপনারা যারা নির্বাচিত হবেন, আপনাদের মন্ত্রী এমপি থেকে শুরু করে সবার সম্পদের হিসাব আপনারা প্রতি বছর দেবেন। ইতিমধ্যে আপনারা 7 বছর ক্ষমতায় আছেন, কিন্তু এই 7 বছরই তো আপনারা তো আপনাদের প্রতিশ্রুতি রক্ষা করেননি, আপনারা তো আপনাদের সম্পদের হিসাব দেননি এখন পর্যন্ত। তাহলে দুর্নীতি কিভাবে রোধ করা সম্ভব, বা জনগণ কিভাবে তাহলে আসলে এই দুর্নীতির বিরুদ্ধে দাঁড়াতে পারবে? জি, এই প্রশ্নটির উত্তর মনে হয় আমি পরে দিতে দিচ্ছি, আমাদের হাতে বেশি সময় নেই। কমরেড খালিকুজ্জামান, আগে যেখানে ব্যক্তির মূল্যায়নের মাপকাঠি ছিল নৈতিকতা, শিক্ষা এবং তার সংস্কার, সেখানে এখন মাপকাঠি হয়ে দাঁড়িয়েছে অর্থ, প্রতিপত্তি এবং আরো অনেক কিছু। পাশাপাশি দুর্নীতি এখন সামাজিক এবং প্রাতিষ্ঠানিক রূপ ধারণ করেছে, যেটা সবার কথা থেকে উঠে আসলো। এর থেকে বেরোনোর উপায়টা কি? এখানে কতগুলো কথা আসছে। যেমন আমরা আগে মন্ত্রী সাহেব যেটা বললেন সেটা হলো যে আসলে আমরা দেখি মাছের কিন্তু আগে মাথা পচে, তারপরে শরীরটা পচে। তাহলে এখানে যারা শাসন কার্য পরিচালনা করছেন তারা একজন দুইজন বা কয়জন দুর্নীতি মুক্ত আছেন, এটা একটা দিক, কিন্তু কোন নীতির দ্বারা তারা এই রাষ্ট্রটা পরিচালনা করছেন সেটা খুব গুরুত্বপূর্ণ। আমি প্রথমেই সেটা বলেছি। তাহলে এখানে দেখা যায় যেটা বলছেন যে যেমন সংবিধানের কথা বলেছেন, সংবিধানে বলা আছে অনুপার্জিত আয় ভোগ করা যাবে না, পরিষ্কার। তাহলে আপনি কালো টাকা সাদা করেন কেন? তাহলে অনুপার্জিত আয় ভোগ করা যাবে না মানে আইন করেন যে যে সম্পদের হিসাব দিতে পারবে না তো বাজেয়াপ্ত করেন সেটা। যেমন এখানে বলছেন যে স্ত্রীর নামে সম্পত্তি আছে, সেটার থেকে সুদ নিয়ে তুমি চলেন, তো ওনার স্ত্রীকে ধরেন যে তুমি টাকা পেয়েছো কোথায়, হিসাব দিতে না বলে বাজেয়াপ্ত করে ফেলেন। এবং আমরা সেটা আগেও বলেছিলাম, ইলেকশন কমিশনে বলছিলাম যারা ইলেকশনে যাবে তার এই নির্বাচনী এলাকার বাইরে স্থাবর অস্থাবর সম্পত্তি কোথাও যদি পাওয়া যায় বাজেয়াপ্ত করতে হবে, এবং তার সঙ্গে তার এই যে 5 বছরের বিগত 5 বছর তার হিসাব দিতে হবে যে কি সম্পদ কিভাবে সে অর্জন করেছে, তাহলে দেখবেন সংখ্যা এমনি কমে যাবে। আর এটা বলছেন যে আইনের হাত অনেক লম্বা, এটা ঠিকই, কিন্তু আইনটার আবার গিয়ার আছে। যেমন গাড়ি ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার, কোনো আইন দেখা যায় যে এটা 500 মাইল স্পিডে যায়। আবার এখানে বলছেন যে 90 সাল থেকে 2015 সাল পর্যন্ত আবার এটা ঝুলেও আছে। তো ফলে এই জিনিসটা এখানে চলে। এখন এখানে যেমন আরেকটা যেটা বলছেন যে একটা উদাহরণ অবশ্য অন্যভাবে বলছেন যে সুযোগ না থাকলে চুরি করবে কেমনে। রিক্সাওয়ালার কথাটা বলছেন, এটা না বললে ভালো হইতো, কারণ আমি অনেক রিক্সাওয়ালা দেখছি যে একটা মানি ব্যাগ পাওয়া গেছে, সেই টাকাটা মেরে দিতে পারতো, কিন্তু ফেরত দিয়ে গেছে, এর লোকও আছে। তাইলে সেটা হলো যে মানে অভাবগ্রস্ত লোক হইলেই যে তার স্বভাব নষ্ট হয় তা না, কিন্তু বেশিরভাগই বিত্তশালীদের মধ্যেই এই স্বভাব নষ্ট লোকের সংখ্যা বেশি। কারণ আমাদের দেশে আপনার অনেকে বলে যে সারা দেশ দুর্নীতিবাজ হয়ে গেছে, মুষ্টিমেয় কিছু লোক দুর্নীতি করে। আমাদের শ্রমিক, কৃষক, খেটে খাওয়া মানুষ তারা দুর্নীতি করে কোথায়? তো এটা আরেকটা জিনিস যেটা আছে, যেটা বলছেন যে আমাদের বলছেন সাবেক বলছেন যে এখন মানুষ দুর্নীতির পক্ষে, ঠিক না কথাটা। সাকা চৌধুরী 6বার ইলেক্টেড হয়েছিল, কিন্তু যখন বিচারের আওতায় তাকে নিয়ে আসা হয়েছে তখন তো মানুষ তাকে রক্ষা করার জন্য আসে নাই। তাহলে যখন আপনি একটা আবহাওয়া তৈরি করেন এবং লুটপাটের একটা স্বর্গরাজ্য যখন তৈরি করেন, তখন এই আবহাওয়ার মধ্যে মানুষকে অসহায় করে ফেলেন, এবং সেখানে একটা তার রাজনৈতিক সংস্কৃতির মধ্যে একটা ভোগবাদী চিন্তা, লোভাতুর মানসিকতা, অসহায়ত্ব এবং নানা ধরনের প্রশাসনিক, রাজনৈতিক অনেক কিছুর মধ্য দিয়ে মানুষ উপায়হীন হয়ে তখন সেই জায়গায় যায়। আরেকটা কথা, সঠিক কথা বলছেন, সেটা যেমন এর মধ্যে আরেকটা কথা বলছেন যে নির্বাচন কমিশনে, যেমন এটা আমি আগেই বলছিলাম বেসিক ব্যাংকে, ওনারা প্রায় 18 মামলা, 153 আসামি, কিন্তু চেয়ারম্যানরা খুঁজে পাইতেছে না। তো ফলে মূল যিনি একটা দায়ী, এটা দিয়ে সবাই জানে যে এই বেসিক ব্যাংকের লুটপাটের সঙ্গে চেয়ারম্যান সরাসরি যুক্ত, কিন্তু তাকে খুঁজে পাওয়া যাইতেছে। তো এই 153 জন আসামি দিয়ে লাভ কি হবে? তারপর যেটা বলছেন যে আমরা এই বিষয়গুলো একটা দেখেছি, বিশেষ করে যে এটা তো আগেই বললাম যে সরকারের নীতি, যেমন আমাদের মুক্তিযুদ্ধের যে অঙ্গীকার ছিল এবং যে আমাদের ঘোষণা ছিল, সেই জায়গার ভিত্তিতে এখন আপনারা যখন বলবেন যে সমাজতন্ত্রের কথা বললে এখন এইটা কিন্তু আমাদের সমাজতন্ত্র এখন আর চলবে না, এটার নাকি দিন নাই, এই কথাগুলি ভুল। তো কারণ সেটা হলো আপনি এখন আওয়ামী লীগের মতো পার্টি সমাজতন্ত্র করবে, এটা তাদের কে বলছে? কিন্তু সমাজতন্ত্রের লক্ষ্যে দেশটা পরিচালিত হবে কিনা, নাকি এখানে অবাধ লুটপাট, এই মুক্তবাজার আপনি লিখে রাখছেন পরিকল্পিত অর্থনীতি চালাচ্ছেন, এখানে মুক্তবাজার অর্থনীতি। তাহলে আগে ঠিক করেন, যদি আপনার নীতি এটাই ঠিক করে থাকেন যে না আমি এটা মানে আমরা মুক্তবাজার ওইটা চালাবো, তো লেখেন ওইটা, কিন্তু সংবিধান লেখেন নাই সেটা। তাহলে সেটা হলো একটা ভ্রষ্টতার মধ্যে চলে যায়। আবার যেটা বলছেন এই যে মানি লন্ডারিং এ কোকোর যে টাকাটা যখন আনা হচ্ছিল 20 কোটি না 25 কোটি টাকা, আমরা খুব খুশি হয়েছিলাম যে এইবার বোধহয় আমাদের হাজার হাজার কোটি টাকা এসে। তাহলে দুদক কোকোর টাকা আনার ব্যাপারে যত উৎসাহী ছিল, কই এরপর তার উৎসাহ নাই।
তাহলে সেখানে যে আমরা দেখি যে সুইস ব্যাংকের টাকা, মালয়েশিয়া সেকেন্ড হোম, ওখানে বেগম পাড়া, তারপরে সেখানে ওই যে জিএফআই তাদের বলছে 1 লক্ষ কোটি টাকা, এই যে এত টাকা, এই ব্যাপারে আর কোনো কথা নেই। তাহলে ঠিক আছে, কোকোর টাকাটা হোক বা যে টাকাই হোক, কোনো এটা দেশের টাকা লুট করে যদি কেউ ওখানে নিয়ে থাকে আমরা ওয়েলকাম করি, টাকাটা আনুক। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে আইন এই জায়গায় 100 মাইল বা 200 মাইল স্পিডে চলে যায়, আর এই অন্য জায়গায় সে ব্যাক গিয়ারে চলতেছে। তো এখন এটা অথবা স্টার্ট বন্ধ হয়ে আছে, তাহলে এখন এটা তো চলতে পারে না। সেই জন্য যে কথাটা আছে যে আমরা সমতা সাম্যের নীতি, এটাই তো আমাদের ঘোষণা ছিল। তাহলে সে যদি হয়, একটা পরিস্থিতি তৈরি হয়। আরেকটা জিনিস খেয়াল করেন, আমি এটা বলে শেষ করবো, যে সেটা হলো মানুষ যখন উপর দিকে দেখে যে একজন এমপি ইলেকশনের আগে তার কিছুই ছিল না, তারপর দেখা গেলো কয়েক হাজার বিঘা জমি হয়ে গেছে, 500 কোটি টাকা ব্যাংকে চলে গেছে, তখন নিচের দিকের কর্মীরা কি করে? উনি তো কলমে নিয়ে দিতে পারেন, উনি এটা ঠিকই বলছেন, সেক্রেটারি সচিব, তারপরে সামরিক অসামরিক কর্তা বিভিন্ন, এরাও কিন্তু লুটপাট করে এবং এটা জায়েজ করার জন্য এদের ব্যবহার করে। কিন্তু প্রশ্ন হলো, যেমন আজকে যে ছাত্রলীগ, যুবলীগ বা আগে যেমন ছাত্র দল টল ছিল, এরা যে মারামারি করে কেন করে? কারণ উপরের দিকে তো কলম দিয়ে টাকাটা লুট করে, এ তো কলম দিয়ে পারে না, ফলে ওর ছুরি চাকু নিয়ে আসতে হয়। তো ফলে এখন আপনি উপর দিকে যদি কলমের লুট বন্ধ করেন, তাহলে নিচের দিকে ছুরি চাকু বন্ধ হয়ে যাবে, দখল বন্ধ। এখন ওনার এলাকায় দেখেন গাজীপুরে 66,800 একর বনের মধ্যে 12,000 একর দখল হয়ে গেছে। উনি কয়েকবার চেষ্টাও করছেন, পারতেছেন না তো। তারপরে বুড়িগঙ্গা সহ ঢাকার রেলের 4,391 একর বেদখলে, সেটা উদ্ধার করতে পারতেছে না। আর এমনি যে সমস্ত লুটপাটগুলি যেটা হয় সেটা অনেক রকম আছে। মানে উদ্ধার করবে কিভাবে? যদি অত্যন্ত ক্ষমতাধর মানুষরা, যেগুলো শুনতে পাচ্ছি আমরা যে এইরকম ক্ষমতাধর মানুষরা এগুলো দখল করে আছেন, যে উদ্ধার করা আসলে আইন শৃঙ্খলা বাহিনী কিংবা যে বাহিনী উদ্ধার করবে তাদের পক্ষে সম্ভব নয়। আমার লোক একটু সাপ্লিমেন্ট করি। বনের জমি বলছে এই গত 3 মাসের মধ্যে আমার জেলায় বনের জমি, বনের নামে RS রেকর্ড, SA রেকর্ড এবং বনের গেজেট আছে। মাননীয় বিচারক মহোদয় এটা ব্যক্তি নামে দিয়ে দিলেন, এই বোধহয় ওই দিন 3 বা 4 মাসের মধ্যে। অদ্ভুত, মানে কোন ব্যক্তির নামে দিয়ে দিলেন। হ্যাঁ, মাশাআল্লাহ, এটা বোধহয় আলোচনা না করাই ভালো, কারণ যে দিয়েছেন তিনি তো আবার এই সমস্ত সাধারণ লোকদের আলোচনার ঊর্ধ্বে, নিলে আবার মানহানি হয়ে, কি বলে, অবমাননা হয়ে যাবে। ফোন আসছে, দর্শক নাম বলে আপনি প্রস্তুতি করুন। দেখবে রাষ্ট্র। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। আমার আজকে অতিথির কাছে জানার বিষয় এবং প্রশ্ন, আমাদের দেশে হাজার হাজার কোটি কোটি টাকা দুর্নীতির মাধ্যমে আত্মসাৎ করা হয়, সেক্ষেত্রে দুর্নীতির থেকে অনেক ক্ষেত্রে দায় মুক্তি দেওয়া হয়, অথচ আমাদের দেশের একজন সাধারণ কৃষক ঋণ গ্রহণ করে ঋণ দিতে না পারায় তাকে কোমরে দড়ি বেঁধে কোর্টে নিয়ে দেওয়া হয়। এই যে আমাদের দেশে একদিকে কোটি কোটি টাকা আত্মসাৎ করা হচ্ছে, একদিকে সাধারণ মানুষ কৃষক তার ঋণ শোধ করতে পারছে না, তাকে জি আপনার প্রশ্নটি আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ। নিশ্চয়ই ওনার প্রশ্ন মানে সত্যি আমরা খুঁজবো। সাদিকা হালিম, আসলে আমাদের শিক্ষক নিয়োগ থেকে শুরু করে প্রায় প্রতিটি প্রক্রিয়াতেই, শিক্ষা প্রতিষ্ঠান, ভর্তি প্রক্রিয়াতে প্রতিটি জায়গায় দুর্নীতি আমরা দেখতে পাচ্ছি এবং এটা সর্বগ্রাসী অবস্থায় পড়ে গেছে। এই সর্বমুখী দুর্নীতির অভিঘাত থেকে রাষ্ট্র সমাজকে রক্ষার জন্য আসলে কি উদ্যোগ নেওয়া যেতে পারে? আমি এভাবে বলি যে আমি এতক্ষণ আমাদের মন্ত্রীর কথা শুনছিলাম, মোজাম্মেল হক সাহেব এবং আমাদের যে সাবেক চেয়ারম্যান সাহেব, আমার মনে হয় দুজনের কথার মধ্যে অনেক অসহায়ত্ব ফুটে উঠেছে। এবং আজকে মন্ত্রী আমাদের যিনি আছেন আমাদের সাথে, উনি অত্যন্ত সজ্জন মানুষ এবং আমি ওনাকে খুবই শ্রদ্ধা করি এবং উনি ওনার অসহায়ত্বের কথাও বলে দিয়েছেন। উনি ওনার নিজের এলাকা সম্পর্কে তুলে ধরেছেন এবং গোলাম রহমান স্যার উনি বলেছেন যে দুদকের কি কি ক্ষমতা আছে, কতটুকু পর্যন্ত তারা যেতে পারে, এবং উনি ওনাকে প্রশ্ন করছেন প্রশাসনকে যে কেন দুদক সেইভাবে কাজ করছে না। তার মানে বিষয়টা হচ্ছে যে আমাদের দেশের আমরা যখন বলেছি যুদ্ধাপরাধী বিচারের সময় আমরা বলেছি যে তাদেরকে আমরা ইম্পিউনিটি দেওয়া হয়েছিল, তাই না? আমার তো মনে হয় করাপশনের ক্ষেত্রেও একটা কালচার অফ ইম্পিউনিটি আছে, যার ফলে যারা করাপ্টেড তারা বারবার পার পেয়ে যাচ্ছে। এবং আমার যে ভাইটি প্রশ্ন করেছেন যে বড় প্রভাবশালী কে, সে কি রাষ্ট্রের ঊর্ধ্বে?
মানে আমি যে রাষ্ট্রে বসবাস মানে হাজার করছি, হাজার কোটি টাকা লুট হয়ে লুট হয়ে যাচ্ছে, যাচ্ছে, নিয়ে যাচ্ছে হ্যাঁ। চিহ্নিত ব্যক্তি, তার কোনো তাকে- বিচার হচ্ছে না। তার আমার কোনো- যে একটা সামান্য একদম প্রান্তিক কৃষক, এবং আপনাকে আমি এখানে একটা কথা বলি, এটা তো বড় বিষয়তে উনি বলেছেন। তাকে আপনি কোমরের দড়ি দিয়ে বেঁধে যেসব নিয়ে যাওয়া উচিত। এনজিওরা ক্রেডিট দিচ্ছে, যেসব এনজিওরা ক্রেডিট দিচ্ছে, আপনার ব্র্যাক দিচ্ছে, আশা দিচ্ছে, গ্রামীণ ব্যাংক দিচ্ছে, আপনি দেখবেন যখন তারা ঋণ আদায় করতে যাচ্ছে, তাদের এখন কিন্তু সোশ্যাল ডেভেলপমেন্টের থেকে ঋণটা তোলার বিষয়টা বেশি জরুরি। যখন তারা তুলতে পারছে না একজন গরিব মানুষের কাছ কোমরে দড়ি দিয়ে বেঁধে থেকে, নিয়ে তখন তাকে তার টিনের চালা খুলে নিচ্ছে, তার নাকের নথ খুলে নিচ্ছে, এবং অনেক নারী আত্মহত্যাও করেছে। তো সেখানে আমার এই দুদকের সাথে ওই এনজিওদের, মানে যদি আমি তুলনা করি, দুদক তো চেষ্টা করছে, কিন্তু ওই এনজিওদের সাথে ওই প্রভাবশালী ব্যক্তিরাই আবার এনজিও করেন, তাদের চরিত্রে কি খুব একটা, মানে আমি তারতম্য আছে দেখতে পাচ্ছি না। তো আমার যেটা বিষয়, যে এখানে বলা হচ্ছে যে জনগণ, স্যার যেটা বলেছেন যে তাদেরকে নির্বাচিত করছে, জনগণ কেন নির্বাচিত করবে না একটা দুর্নীতিবাজকে? এই কারণেই যে দেখছে যে এই দুর্নীতিবাজকে মানে তার সাথে ক্ষমতা যন্ত্রের, সেই ক্ষমতা যন্ত্র সরকার না আমলাতন্ত্র, নাকি আমি শিক্ষক, আমিও ক্ষমতা যন্ত্রের অংশ, তার সাথে তার যোগাযোগটা কতটুকু, তার গভীরতার কতটুকু, আর তার মাধ্যমে তার কি কি কাজ হতে পারে। কারণ সে বুঝে গেছে যে দুর্নীতি না করলে তো আমি আমার বাচ্চাটাকে স্কুলে দিতে পারবো না, তারপর আমি কলেজে দিতে পারবো না, আমি চাকরি দিতে পারবো না। আগে না বলতাম, আগে যখন আমরা ছাত্র ছিলাম তখন বলতো যে আমার একটা মামা দরকার চাকরির জন্য। হ্যাঁ, এখন দরকার হচ্ছে যে আপনি সামান্য একজন দারোয়ানকেও শুনবেন যে নৌবাহিনীর পরীক্ষা দিতে যাচ্ছে, পুলিশের নিয়োগ দিবে বা আনসারে দিবে। এবং যেটা স্যার বলেছেন মন্ত্রী মহোদয়, আমি ওনার সাথে একমত না একটা জায়গায়, আমি সাধারণীকরণ করব না, কিন্তু যখনই একটা এলাকায় স্কুল টিচার নিয়োগ হচ্ছে, তারা বলেন যে আমাকে এমপি সাহেবকে খুশি করতে এত টাকা, তারপরে নিয়োগ পরীক্ষা প্রধানকে এত টাকা, ইভেন যে পিয়ন যে টুলে বসে আছে তাকেও টাকা দিতে হচ্ছে। অর্থাৎ চেইন অফ পিপল ইনভলভ। তার মানে শিক্ষা ক্ষেত্রে একটা সিন্ডিকেশন, সব জায়গায় একটা সিন্ডিকেশন। তার মানে আমার রাষ্ট্র, আমরা কতবার বলবো যে হ্যাঁ এটা তৃতীয় বিশ্বের রাষ্ট্র, আমরা দুর্বল, কিন্তু আমি তো মনে করি না, আমি ভাবতে চাই না, আমি বিশ্বাস করতে চাই না যে আমাদের রাষ্ট্র দুর্বল। আর সেখানে কিছু ভালো মানুষ আছেন, কিন্তু ওনারা জাতাকলে পড়ে আছেন। কিন্তু খারাপ মানুষ যারা, যেমন আমরা বলি যে ব্যাড মানি ড্রাইভস আউট গুড মানি, এবং সেটা কি হচ্ছে আমাদের রাষ্ট্রযন্ত্রের মধ্যে। সে কারণেই কতগুলো সাজেশন তো আসতে পারে, যেমন দুদকের ক্ষেত্রে যেটা স্যার বললেন যে আমরা ধরিয়ে দিচ্ছি, এরপর বিচার ব্যবস্থা, তাহলে একটা স্পেশাল অ্যান্টি কারাপশন কোর্ট করার চিন্তাধারা মানে করতে পারেন। আমি এখানে বসে ভাবছিলাম এরকম সাজেশন হয়তো স্যার আমার চেয়ে অনেক বেশি অভিজ্ঞ। এবং এই যে ডিসক্লোজার অফ ফিনান্সিয়াল যে ইয়েটা, আমাদের প্রত্যেকটা মন্ত্রণালয় কি পরিমাণ তারা ফাইন্যান্স হচ্ছেন এবং কিভাবে খরচ করছেন। ছোট্ট একটা উদাহরণ দিয়ে আপনাকে ছেড়ে দিচ্ছি যে ভারতের প্রধানমন্ত্রী প্রণব মুখার্জি, উনি যখন মানে বছরখানেক আগে একটা জায়গায় গিয়েছিলেন, সার্কিট হাউসটাকে রেনোভেট করা হয়েছে, তো সেই এলাকার তথ্য অধিকার আইন ব্যবহার করে জনগণ জানতে চেয়েছে যে উনি মাত্র 3 ঘন্টা ছিল, কিন্তু সার্কিট হাউসটা রেনোভেট করতে কত টাকা খরচ হয়েছে আমরা জানতে চাই। সেটা জানানো হয়েছে। ভারতের তথ্য অধিকার আইন ব্যবহার করে অনেক দুর্নীতিবাজ মন্ত্রী এখন কারাগারে আছেন। তাহলে বাংলাদেশে তথ্য অধিকার আইন আছে, দুদক আছে, কিন্তু সেই কমিশনগুলো কি মাজা ভাঙা কমিশনে বসে থাকবে? তাহলে তারা কি কাজ করতে পারবে? আচ্ছা আশিক, ও যে প্রশ্নটা তুলেছেন আপনি খুব সংক্ষেপে যদি বলেন। আমি সংক্ষেপে বলি। বলছে কি, ওই যে দুর্নীতির অ্যাকচুয়ালি বীজ বপন হয় কিন্তু সরকারি চাকরিতে, বিশেষ করে আমার অভিজ্ঞতা থেকে বলছি, যখন সরকারি চাকরিটা পেতে যায়, সেটা ওই যে পিওনের চাকরি বা ওই কনস্টেবলের চাকরি যাই হোক, সেখানে তাকে যে বা মাস্টারের চাকরি হোক, যে টাকাটা তাকে ইনভেস্ট করতে হয়, 3 লাখ 5 লাখ টাকা ইনভেস্ট, আমি বললাম বিনিয়োগ করতে হয়, সেটা তোলার জন্য তাকে সারা জীবন দুর্নীতির মধ্যে আবর্তে ঘুরতে হয়। ঠিক তেমনি রাজনীতিবিদরা যখন নমিনেশনের জন্য যখন টাকা খরচ করেন, তখন এই যে নমিনেশন পেতে গিয়ে যে টাকাটা খরচ করেন, সেটা তোলার জন্য পরবর্তী জীবনে মানে জনতার উপর দিয়ে এটা চলে, বা সরকারের কোষাগারের উপরে হাত দিতে হয়। কোনো নীতি আর হ্যাঁ, কোনো কিছু বীজটা তো বপিত হচ্ছে ওই 2 জায়গাতেই, মেইনলি ওই জায়গাতেই। আপনি ওই 2 জায়গাতে আগে একটু ছিপি লাগান, বা ওই 2 জায়গাটা ঠিক করেন যে ইয়েটা, রাজনীতিটাকে আপনি কলুষমুক্ত করবেন, যাতে করে নির্বাচনটা যাতে করে আপনার এই কালো টাকা মুক্ত হয়, তাহলেই দেখবেন ঠিক হয়ে গেছে। জি, ধন্যবাদ। গোলাম রহমান, আপনার মানে দুদকের যতটুকু ক্ষমতা আছে, তো এই ক্ষমতাটুকু আসলে কতটুকু কাজে লাগাতে পারছে? অনেক ক্ষেত্রে আজ্ঞাবহের কথা বলা হয় যে দুদক অনেকখানি আজ্ঞাবহ হিসেবে কাজ করছে। আমি এখনকার কথা বলতে পারবো। জি, ক্যারেক্টার সার্টিফিকেট
কিন্তু আমি যখন ছিলাম আমি সম্পূর্ণ প্রভাবমুক্ত হিসাবে কাজ করেছি এবং আমাকে কেউ প্রভাবিত করার চেষ্টা করেনি। আমি দুই একটা উদাহরণ দিতে চাই যে আপনি একটা দায় মুক্তির, বিভিন্ন মামলা থেকে দায় মুক্তির দেওয়ার জন্য সরকার একটা কমিটি করেছিল। তো সরকারের যেসব মামলা সেই সব মামলা তো সরকার তুলে নিয়েছে। দুদকের 308টি মামলা তোলার জন্য একটা সুপারিশ এসেছিল, আমরা কিন্তু একটি মামলাও তুলিনি। অথবা অন্য কোনো ক্ষেত্রেই যে একে ধরো ওকে ছাড়ো এই ধরনের কোনো কথা আমাকে কেউ কোনোদিন বলেনি। আমার লাল ফোন কখনো বাঁচত না, বাঁচত না। যে ফোনটা খারাপ ছিল, তোমার ফোনটা কি খারাপ ছিল? লাল ফোনটা আমার লাল ফোন ভালোই ছিল, ভালোই ছিল। কিন্তু আমি কখনো প্রভাবিত হইনি, আমাকে কেউ প্রভাবিত করার চেষ্টাও করেনি। কিন্তু পদ্ধতিগতভাবে প্রক্রিয়াটা অত্যন্ত ধীর আর আইনি কাঠামো এমন আমাদের দেশে, এটা কলোনিয়াল আইন বলে। সুপারিশ আপনি আমাদের অল্প সময় আছে, আপনি যে সুপারিশটা বলতেন যে এটা করলে পরে আর একটু শক্তভাবে কিংবা দ্রুতভাবে কাজটা হতে পারে, মানে কিভাবে আমাদের যে আইনি ব্যবস্থা এটাকে ঢেলে মাননীয় প্রধান বিচারপতি এটা অনেকবার বলেছেন যে আমাদের মামলার যে জট, মামলার যে প্রক্রিয়া ধীরগতি, এইটা যদি দূর না করা যায় এই দেশে কোনো কিছু মানে ভালো কিছু হবে না। এক্সাম্পল সৃষ্টি হতে হবে, এক্সাম্পল সৃষ্টি করতে হলে বিচার ব্যবস্থাকে সংশোধন করে দ্রুত বিচারের ব্যবস্থা করতে হবে। জি জি, ধন্যবাদ ইমরান সরকার। এই আবার আপনার কাছে একই জায়গায় আসছি যে বর্তমান তরুণ সবার মধ্যে একটি শর্টকাট যেন তেন ভাবে আপনি অর্থ উপার্জনের কিংবা শর্টকাট উপায়ে কোন একটা কিছু লাভ করার একটা প্রবণতা দেখা যাচ্ছে কিংবা প্রতিষ্ঠা লাভের একটা আকাঙ্ক্ষা দেখতে পাচ্ছি। আগে রাজনীতিতেই আসার জন্য অনেক কাঠখড় পুড়িয়ে অনেক ত্যাগ তিতিক্ষা করে আসতো, এখন রাতারাতি কিন্তু একটা কিছু আপনার নেতা বনে যাচ্ছে কিংবা নেতা হয়ে যাওয়ার প্রবণতা, কাকে কাকে ধরছে বিভিন্ন আপনার মানে এটা একটা সোশ্যাল সাইকোলজিতে পরিণত হয়েছে। তো এখান থেকে বের করে আনা যায় কিভাবে? আপনার কোনো পরামর্শ থাকলে আপনি যদি। আমার মনে হয় যে আগে মানে রাষ্ট্রের নীতিটার জায়গা ঠিক করতে হবে, যে আমরা কোন কাজগুলোকে আমরা পৃষ্ঠপোষকতা করব, কোনটাকে আমরা মানে জিরো টলারেন্স দেখিয়ে সেটা দমন করবার জন্য শক্ত অবস্থান নেব, এটা আগে আমার মনে হয় নির্ধারণ করতে হবে। দুর্নীতি যেটা আপনি শুরুতেই বলেছিলেন যে বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন সমাজ ব্যবস্থায় দুর্নীতি আছে, আগেও ছিল এখনো আছে, কিন্তু তখন এটা একদম মানে বিভিন্নভাবে পৃষ্ঠপোষকতা পেতে থাকে এবং বিভিন্নভাবে যখন ধরেন এটাই রাষ্ট্রের নীতি হয়ে দাঁড়ায়, তখন আসলে সেখান থেকে বের হয়ে আসার চেয়ে বরং সমাজের যে অংশটুকু দুর্নীতির বাইরে থেকে বা ন্যায়পরায়ণতা বা একটা ন্যায্যতার ভিত্তিতে তার যোগ্যতা এবং মেধার ভিত্তিতে জ্ঞানার্জনের মাধ্যমে সে তার লক্ষ্যে পৌঁছতে চায়, তার জন্য কিন্তু আসলে সেই একটা সমান গ্রাউন্ড থাকে না, সমান সুযোগ থাকে না, তাকে কিন্তু একটা সময় বাধ্য হয়ে তার দুর্নীতির জোয়ারেই কিন্তু গা ভাসাতে হয়। এই কারণে কিন্তু প্রতিনিয়তই ধরেন সমাজের যে একটা রেজিস্ট্যান্স, বাধা এই দুর্নীতির বিরুদ্ধে বা যে কোনো অন্যায়ের বিরুদ্ধে, সেটা কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে এবং আমরা দুর্নীতিতে জড়িয়ে পড়ছি। যেখানে যে সমাজ ব্যবস্থায় ধরেন যদি আমি একদম আইন শৃঙ্খলা বাহিনী থেকেও শুরু করি, যে পুলিশ কনস্টেবলকে অর্থ দিয়ে নিয়োগ দেওয়া হয় এবং তাকে পোস্টিং বা প্রমোশন দিতে গেলে পয়সা দিতে হয়, তার কাছ থেকে যদি আপনি প্রত্যাশা করেন যে সে দুর্নীতি করবে না, এটা কিন্তু কোনোভাবেই এই প্রত্যাশা পূরণ হবে না এবং এটা বোকার স্বর্গে বাস করা। সুতরাং যে আমলারা একইভাবে বা যে কর্মকর্তারা যে শিক্ষকরা পয়সা দিয়ে নিয়োগ পাচ্ছে, তার কাছ থেকে কিন্তু সেই ফিডব্যাক পাওয়া সম্ভব না। এই জায়গায় কিভাবে এখান থেকে বেরিয়ে আসা যায়? আমি মনে করি যে সরকারের নীতি নিতে হবে। সরকার যেমন ধরেন জঙ্গিবাদের বিরুদ্ধে একটা জিরো টলারেন্স নীতির কথা সরকার বলছে, যদিও আমরা কার্যত হয়তো বিভিন্ন ক্ষেত্রে তাদের ব্যর্থতাও দেখছি, কিন্তু এরকম একটা নীতি সরকারের দুর্নীতির বিরুদ্ধেও নিতে হবে, যে আমরা দুর্নীতির সর্ব জায়গায় স্বচ্ছতা থাকতে হবে, স্বচ্ছতা এবং জিরো টলারেন্স দেখা হবে, এবং সেটা শুরু করতে হবে কিন্তু আবারও রাজনীতিবিদদেরকেই প্রমাণ করতে হবে যে নিজেদের মানে যে দুর্নীতির বিরুদ্ধে অবস্থান, নিজেরা যে দুর্নীতি করছেন না, এটা প্রমাণ করেই কিন্তু তাদেরকে প্রমাণ করতে হবে বা সমাজের অন্যদেরকে উৎসাহিত করতে হবে যে দুর্নীতির বাইরে এসে এই সমাজে কাজ করবার জন্য। জি ধন্যবাদ জনাব মোজাম্মেল হক। আপনার কাছে আমার শেষ প্রশ্ন, নীতি নির্ধারণী পর্যায়ে দৃঢ় অঙ্গীকার ও শক্তিশালী ভূমিকা ছাড়া আসলে
দুর্নীতি দমন করা কোনোভাবেই আসলে সম্ভব নয় কিংবা খুব কঠিন কাজ হয়ে দাঁড়ায়। এই ক্ষেত্রে আসলে সরকারের কি পরিকল্পনা কিংবা কি ভাবনা সরকারের, আপনি যদি বলেন। সরকারের ভাবনা মানে পরিকল্পনা, সেটা হলো যে যিনি প্রধান নীতি নির্ধারক তিনি বলতে পারেন। তো আমরা অবশ্যই মনে করি যে আমরা যদিও কাঙ্ক্ষিত পর্যায়ে সফলতা লাভ করিনি, তবে অনেকটা সফলতা লাভ করেছি, অনেকটা কমিয়ে আনতে পেরেছি, সেটা রেকর্ডই বলে। আর আরো দরকার মানুষের প্রত্যাশা। আমরা সরকার তো পরে, আগে আমি নাগরিক, এই দেশ আমি সৃষ্টি করেছি, এই দেশের আমি নাগরিক। আমি একজন নাগরিক হিসাবে আমার মনে হয় যে আমাদের দেশ দুর্নীতি মুক্ত হওয়ার জন্য, যেটা যেন ইমরান সাহেব বলেছে, যে একটা কমিটমেন্ট এবং একটা যদি সকলের না থাকে, সদিচ্ছা না থাকে, এবং সরকারকে তার উদ্যোগ নিতে হবে, এটা খুবই বাস্তব কথা। এবং আমাদের একটা সুবিধা আছে, আমাদের মুফাদ্দল করিম সাহেব উনি দুইটাই, উনি আমলার অবস্থানও আছেন, আবার রাজনৈতিক অবস্থানও এখন আছে, সেটা নাই। সিভিল সোসাইটি ওনার জন্য একটু সুবিধা, উনি এখন সুশীল সমাজ, উনি ওনার জন্য একটু সুবিধা, এটার ব্যাপারে আরো ভালো সাজেশন দেওয়ার জন্য। আচ্ছা, এই ব্যাপারে সাজেশন আমি একটু বলতে পারি কি? সাজেশন নয়, 10 সেকেন্ডের মধ্যে বলি। আমি মনে করি, এবং আমি একটা আর্টিকেলে লিখেছিলাম লন্ডনে থাকতে, যে দেশের, এটা নাম ছিল, আর্টিকেল শিরোনাম ছিল, যে দেশের 95% মানুষ সৎ, আমি সেই দেশের রাষ্ট্রদূত। এবং তারপরে প্রমাণ করেছিলাম 95% সত্যি সৎ, 5% দুর্নীতি করে। টার্গেট করেন সেই 5%কে, 95% আপনার সঙ্গে আছে। লাস্টে একটা কথা বলি, সেটা হচ্ছে আপনার হচ্ছে কেমন বাংলাদেশ চাই। আমাদের সবার স্লোগান হচ্ছে দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই। আর ওই কৃষকদের কোমরে দড়ি না লাগিয়ে যারা হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে, তাদের কোমরে দড়ি লাগিয়ে দেশে একটা উদাহরণ সৃষ্টি করে, দেখেন দুর্নীতি কমে যাবে। এটা ওটা সবাইকে কথাটা বলছে, কনসেনসাস হলো রাজনীতি হচ্ছে একটা সমাজের দুর্নীতিকে নীতি দিয়েই দূর করতে হবে। আর একটা কনসেন্সাস, যেমন ধরেন 6 মাসে 154টা শিশু খুন হয়েছে, 2টা বিচার হতো তাতে হইলো কেন? যেহেতু এটা জনমতের চাপ। ফলে যে কথাটা বলছি আজকে, এটা সবাই আমরা এখানে কনসেনসাস যেটা, এটাই হলো যে নীতি দিয়ে দুর্নীতিকে দূর করতে হবে, এবং মুক্তিযুদ্ধের যে চেতনা, এটা নীতি আদর্শের চেতনা, তার পক্ষে জনমতের সেই ভারী চাপ সৃষ্টি করেই দেশকে সেদিকে নিতে হবে। 10 সেকেন্ড। না, আমিও মনে করি যে আমাদের মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার বাংলাদেশ, যদি আমরা বৈষম্য মুক্ত একটা বাংলাদেশ গড়তে চাই এবং সকল মানুষের সমান মর্যাদা প্রতিষ্ঠা করতে চাই, তাহলে কিন্তু যে কোনো মূল্যে এই যে একটা বৈষম্য, দুর্নীতির মধ্য দিয়ে কিছু মানুষ রাতারাতি হাজার হাজার কোটি টাকার মালিক হচ্ছে, সুতরাং সেই জায়গা থেকে এই বৈষম্য কমানোর জন্য দুর্নীতি কমাতে হবে, এবং সেটার দৃষ্টান্ত তৈরি করবার জন্য একদম শ্রমজীবী সাধারণ মানুষদেরকে এভাবে আত্মহত্যার দিকে ধাবিত না করে, কোমরে দড়ি না লাগিয়ে, অপরাধী যারা যারা হাজার হাজার কোটি টাকা লোপাট করছে, যারা দেশকে পেছনের দিকে নিয়ে যাচ্ছে, দেশের সম্পদ বিদেশে পাচার করছে, তাদের কোমরে দড়ি লাগালে দেখেন দুর্নীতি কমে যাবে। এবং আমি মনে করি যারা দুর্নীতি করছে তাদের ব্ল্যাক লিস্ট করা উচিত, সেটা পলিটিশিয়ান হোক, বিজনেসম্যান হোক, যে পেশা থেকে আসুক। আর একটা বিষয় হচ্ছে যে আমাদের দেশে এখনো সেরকম একটা অপোজিশন নাই, বা সিভিল সোসাইটি হয় না, কারণ সিভিল সোসাইটি খুব পোলারাইজড এবং এদের মধ্যেও দুর্নীতি আছে, যে কারণে তারা সুষ্ঠু একটা করতে পারছে না। আর একটা বিষয় হচ্ছে যে স্কুলে এই মরাল ভ্যালুস গুলো নিয়ে আসতে হবে। আমি স্কুলে দাঁড়ায় প্রশ্নের উত্তর বলবো না, এরকম শিক্ষক আমি চাই না। শেষ কথা হচ্ছে যে আমার রাজনৈতিক খুব শক্ত একটি অবস্থান নিতে হবে, সদিচ্ছা থাকতে হবে। আমাদের আলোচনা শেষ করছি, আপনি কি? হ্যাঁ, আমি বলতে চাই যে উদাহরণ সৃষ্টি করতে হবে, উদাহরণ সৃষ্টি করতে হবে, ব্যক্তিগত জীবনে উদাহরণ সৃষ্টি করতে হবে, এবং বিচার ব্যবস্থার মাধ্যমে যদি প্রতি বছর 200 দুর্নীতি পরায়ণকে জেলে পাঠানো যায়, দেখবেন চিত্রটা ভিন্ন হয়ে গেছে। জি, চ্যারিটি বিগিনস এট হোম। জি, সকলে মিলে এই চেষ্টা করি। জি, ধন্যবাদ সবাইকে আজকে আলোচনা অংশগ্রহণ করার জন্য। দর্শক, দুর্নীতির মাধ্যমে কিছু ব্যক্তি বা প্রতিষ্ঠান লাভবান হলেও বৃহত্তর সমাজের জন্য তার চরম ক্ষতিকর এবং টেকসই উন্নয়নের পথে প্রধানান্তর। শুধু তাই নয়, কতিপয় দুর্নীতিবাদের কারণে সরকার ও সরকারি প্রতিষ্ঠানগুলোরও ভাবমূর্তি নষ্ট হচ্ছে। তাই যে কোনো উপায়ে দুর্নীতি রোধ করতেই হবে। দুর্নীতি বিরোধী আইন ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়াতে হবে। দুর্নীতি বিষয়ে জিরো টলারেন্স নীতির আক্ষরিক বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। রাষ্ট্রীয়, সামাজিক বা রাজনৈতিক কোন স্তরেই যাতে দুর্নীতিবাজরা আশ্রয় বা প্রশ্রয় না পায়, সে ব্যাপারে রাষ্ট্র ও রাজনৈতিক দলগুলোকে কঠোর অবস্থান নিতে হবে। পাশাপাশি জনসচেতনতা ও গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে।
দুদক সহ অন্যান্য প্রতিষ্ঠানকে দায় মুক্তির সংস্কৃতি থেকে বেরিয়ে দুর্নীতি দমনে কাঙ্ক্ষিত ভূমিকা পালন করতে হবে। এর আগেও বলেছি, আবারও বলছি, দুর্নীতি জিতলে হেরে যাবে বাংলাদেশ। দর্শক, আজ এ পর্যন্তই। অনুষ্ঠানটি পুনঃপ্রচার হবে সকাল 8:10। আগামী সপ্তাহে আবারও ফিরে আসবো আমি সৈয়দ আশিক রহমান। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সঙ্গে থাকার জন্য আবারও ধন্যবাদ।